ভারতে জামা মসজিদ ঘিরে সংঘর্ষের দুদিন পরে থমথমে এলাকা, একের পর এক মসজিদ ভাঙ্গার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারত। ভারতের উত্তরপ্রদেশের সম্বল শহরে শাহী জামা মসজিদের বাইরে পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো সেখানে যত্রতত্র ইট পাথর পড়ে থাকতে দেখা যাচ্ছে। উড়ে যাওয়া গাড়িগুলো সরানো হলেও ছাইয়ের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল রবিবার। আদালতের নির্দেশে ওদিন সকালে জামা মসজিদে জরিপ চলাকালীন উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 20 জনেরও বেশি পুলিশ কর্মী আহত হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সহিংসতার ঘটনায় যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের নাম বেলাল, নাইম, কাইফ ও আয়ান। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তাদের। তবে মোর্দাবাদ রেঞ্জের ডিআইজি মুনিরাজ জি দাবি করেছেন পুলিশ গুলি চালায়নি। বিবিসির সংবাদদাতা সুমেধা পালের সাথে কথোপকথনের সময় সম্বলের এসপি জিয়াউর রহমান বার্ক পুরো ঘটনার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করেছে। এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে নিকটবর্তী জেলাগুলো থেকে পুলিশের অনেক সদস্যকে সম্বলে নেওয়া হয়েছে। সেখানকার রাস্তাঘাট জনশূন্য। পুলিশ ছাড়া মাত্র হাতে গোনা কয়েকজনকে যাওয়া আসা করতে দেখা যায়। স্থানীয় প্রশাসন সম্বলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। 1 ডিসেম্বর পর্যন্ত সম্বলে বহিরাগত সমাজকর্মী এবং রাজনীতিবিদদের প্রবেশের বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলও। পুলিশের অবশ্য দাবি, সম্বলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মোর্দাবাদ রেঞ্জের ডিআইজি মুনিরাজ জি সোমবার সকালে সংবাদ মাধ্যমকে বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সহিংসতার ঘটনায় এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ডিআইজি। মুনিরাজ জি দাবি করেন, পুলিশ গুলি চালায়নি। রবিবারের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সোমবার পুলিশ এখনো পর্যন্ত এমপি জিয়াউর রহমান বার্ক সহ 2700 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রবিবার সন্ধ্যার মধ্যে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমপি বার্ক জানান, রবিবার যখন দ্বিতীয়বার জরিপ চলছিল তখন তিনি বেঙ্গালুরুতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এর একটি মিটিংয়ে ছিলেন। তার কথায়, প্রথমবার জরিপের সময় আমি যখন সেখানে ছিলাম তখন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আমার অনুপস্থিতিতে এই সহিংসতা পরিকল্পনা করা হয়েছিল। তার দাবিতে এবং তার দাবির সপক্ষে তিনি বিমানের টিকিট দেখিয়েছেন। অন্যদিকে সম্বলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোন ফুটেজ এবং ঘটনার ভিডিওর ভিত্তিতে ওই দিনের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। সহিংসতায় লিপ্ত প্রত্যেককে গ্রেপ্তারও করা হবে। নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য, এরই মধ্যে নিহতদের দাফন করা হয়েছে। সম্বলের একটা মহল্লা তাবেলা কোটের একটা দোকানের শাটার পেরিয়ে চলে আসা বুলেটের চিহ্ন দেখিয়ে সহিংসতার চিত্র পরিষ্কার বোঝা যায়। রবিবারের সহিংসতায় একই এলাকার বাসিন্দা নাইম গাজী, বয়স 34, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নাইমের মা বাড়ির বাইরে এক যুবককে আঁকড়ে ধরে বারবার কাঁদছিলেন। আমার সিংহের মতো ছেলেকে জামা মসজিদের কাছে ঘিরে ফেলা এবং তাকে হত্যা করা হয়েছে। সংবাদদাতা যখন তাদের কাছে দেখা করেন তখন নাইমের লাশ ময়নাতদন্তের ঘরে ছিল। তার মা ইন্দ্রু গাজী বলেন, বাড়িতে আমার ছেলেই একমাত্র উপার্জন করত। এখন কিভাবে 4 জন শিশুকে খাওয়াবো? আমি বিধবা, আমার সন্তানদের বড় করছি। আমার বার্ধক্যের অবলম্বনকে হারিয়েছি। আমার ছেলে একটি মিষ্টির দোকান চালাতো। সে তার মোটরসাইকেলে তেলের কৌটা কিনতে গিয়েছিল। সকাল 11টায় আমার ফোন পাই যে তাকে গুলি করা হয়েছে। আমি শুধু আমার সন্তানের লাশ পেতে চাই। নাইমের 4 সন্তান, তার স্ত্রী একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। তিনি শুধু বলছেন, যা ঘটেছে তার ন্যায় বিচার হয়নি। মুসলমানদের একতরফাভাবে টার্গেট করা হচ্ছে, এটা নিপীড়ন।
পুত্রবধূকে সান্ত্বনা দিতে গিয়ে ইন্দ্র বলেন, আমরা মামলা করব না, ধৈর্য ধরবো, ঘরে বসে থাকবো। পুলিশ আর সরকারের বিরুদ্ধে লড়াই করার সাহস আমাদের নেই। আমার ছেলের বুকে গুলি লেগেছে। এখন এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাগিচা সারিয়ন্তি মহল্লার একটি মসজিদের বাইরে মানুষের ভিড়, কিন্তু যারা জড়ো হয়েছে তাদের সকলেই চুপচাপ ছিলেন। এখানে মসজিদের সিঁড়িতে মাথা নিচু করে বসে আছে নাফিস। তার বছর 22-এর ছেলে বেলালও সহিংসতায় নিহত হয়েছে। ছেলের নাম নিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলে বেলাল কাপড়ের কাজ করতেন। তিনি বলেন, পুলিশ আমার ছেলের বুকে গুলি করেছে। আমার ছেলে নিরীহ ছিল, কাপড় কিনতে দোকানে গিয়েছিল। আমার ছেলের মৃত্যুর জন্য পুলিশই দায়ী। এজন্য প্রকৃতপক্ষে কে দায়ী তা জিজ্ঞাসা করলে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলেন, কাকেই বা আমরা দোষ দেব? সবই দেখতে পাবে কে দায়ী। আমাদের কেউ নেই, আমাদের আছে শুধুমাত্র আল্লাহ। আমার জোয়ান ছেলে ছিল, ওর বিয়ে দিতে হতো, সেও চলে গেল। আমি ঠেলাগাড়ি টেনে ওকে বড় করেছিলাম। পুলিশের বুলেট তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সহিংসতার ঘটনায় মোহাম্মদ কাইব নামে এক কিশোরও নিহত হয়েছেন। তুর্তিপুরা এলাকার বাসিন্দা কাইবের বাড়িতে শোকের ছায়া রয়েছে। নারীদের চিৎকারের শব্দ সে বাড়ির নিস্তব্ধতাকে ভেঙে দেয়। কাইবের বাবা তাদের বোঝাচ্ছিলেন, আমার ছেলে চলে গিয়েছে, এখন আর ফিরে আসবে না। আমাদের ধৈর্য ধরতে হবে, তাকে শান্তিতে দাফন করতে হবে। সংবাদদাতারা যখন কাইবের বাড়িতে পৌঁছায় তখনও তার লাশ ময়নাতদন্তের ঘরে ছিল। কাইবের মা আনিসা অঝরে কেঁদে চলছিলেন। তিনি বলেন, আমার ছেলে ফেরি করত, বিষাদখানা অর্থাৎ প্রসাধনী সামগ্রী বিক্রি করত। সন্ধ্যা পর্যন্ত আমরা জানতাম না যে সে মারা গেছে। আমরা সারাদিন তাকে খুঁজেছিলাম। আনিসা অভিযোগ, বিকেলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তার বড় ছেলেকে বাড়ি থেকে টেনে নিয়ে যায়। কাইফের মামা মোহাম্মদ ওয়াসিম বলেন, আমার এক ভাগ্নেকে পুলিশ গুলি করেছে আর অন্যজনকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা মুসলমান, আমাদের মানুষ হিসাবেও গণ্য করা হয় না। কার বুলেটে মৃত্যু? পুলিশের গুলিতেই বাড়ির ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নিহতদের পরিবার। অন্যদিকে পুলিশের দাবি, উত্তেজিত জনতার দিক থেকে গুলি চালানো হয়। রবিবারের ঘটনায় 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশে। কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে তা তদন্তের পর পরিষ্কার হবে। সম্বলের হায়াতনগর এলাকায় পাঠান এলাকায় এক কবরস্থানে দাফন করা হয় বছর 40-এর রোমান খানকে। কবরের কাছে কাঁদতে থাকা তার মেয়েকে শান্ত করার চেষ্টা করছে সেখানে উপস্থিত ব্যক্তিরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় রবিবার মুর্দাবাদের কমিশনার একে সিং সম্ভল নিহতের মধ্যে রোমান খানের নামও উল্লেখ করেছিলেন। তার জানাজায় আসা লোকজন চাপা স্বরে আলোচনা করছিল, পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তার মৃত্যু নিয়ে কথা বলতে রাজি ছিল না রোমান খানের পরিবার। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় বলেন, পরিবার চাইনি ময়নাতদন্ত হোক, কেউ মামলা করুক। আমরা সবাই ধৈর্য ধরেছি, আমরা লাশ নিঃশব্দে দাফন করেছি। দাফনের সময় যারা উপস্থিত ছিলেন তাদের আশঙ্কা ছিল ক্যামেরায় ধরা পড়লে পুলিশ তদন্তের নাম করে তাদের আটক করতে পারে। স্থানীয় কংগ্রেস নেতা তৌকির আহমেদ বলেন, মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছে যে তারা বলতে রাজি নন যে কিভাবে তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।